আসসালামু আলাইকুম। আহ, সবাই ভালো আছেন আশা করি। তো আমি গতকাল থেকে যে কথাটা বলার চেষ্টা করছি, লাইভ আসার চেষ্টা করছি, হয়ে উঠছে না। আহ, যদিও এটা খুব অড একটা টাইম, অনেকেই হয়তো থাকবেন না। তো আমার মনে হয়েছে যে দরকার নাই, আমি লাইভ করি, তারপরে যার যখন সুবিধা হয় দেখে নিয়ে ফেলবেন। তো আমি চেষ্টা করবো আমার লাইভটা যেন খুব ছোট হয়, যত ছোট করা যায়। হ্যাঁ, আমার লাইভ আজকের আম, যে কথাটা বলার জন্য এসেছি সেটা হচ্ছে আমাদের 13 তারিখে যেই 12 তারিখে, 12ই ফেব্রুয়ারি জাতীয় 13তম জাতীয় নির্বাচনের পাশাপাশি যেই রেফারেন্ডাম গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বিষয়টা। তো আমি প্রথমেই যেটা বলে নিই, আমি আমার ভিউয়ার্স হিসেবে আমি আমার আহ, কাদেরকে আমি সবচেয়ে বেশি যোগ্য মনে করছি সেটা হচ্ছে আমাদের আপুরা, যারা অনলাইনে থাকেন, অ্যাক্টিভ থাকেন, আবার হয়তো অনেকে অ্যাক্টিভ থাকেন না। তো এই বিষয়টা তারা কতটুকু জানেন বা জানেন কিনা আদৌ, সেই জন্য আমার লাইভে আসা। তো গণভোট যেটা বলছিলাম, গণভোট কি? গণভোট হচ্ছে আহ, জাতীয় কোনো ইস্যু, গুরুত্বপূর্ণ ইস্যু, সেটাতে জনগণ সরাসরি তাদের সিদ্ধান্ত যখন দেয়, সেটাই হচ্ছে গণভোট। তো এখন কথা, বাংলাদেশে গণভোট কি এটাই প্রথম, না এর আগেও হয়েছে? বাংলাদেশে গণভোট হয়েছে আরও 3বার, আরও 3বার। 1971-এর যুদ্ধের পর বাংলাদেশে মোট তিনবার গণভোট হয়েছে। প্রথম গণভোট হয়েছে আপনার 1977 সালে, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই গণভোট অনুষ্ঠিত করেন। এটা ওনার যেই শাসন ব্যবস্থা সেটাকে জনগণ সাপোর্ট করে কিনা সেটার উপরে একটা গণভোট অনুষ্ঠিত হয়। আর সেটার প্রায় 98.9% ভোট পেয়ে, হ্যাঁ ভোট পেয়ে, সেই গণভোট হ্যাঁ জয়যুক্ত হয়েছিল। তারপরে আরেকটা গণভোট, দ্বিতীয় গণভোট যেটা অনুষ্ঠিত হয়েছিল, সেটা আপনার 1985 সালে। 85 সালে এটা প্রেসিডেন্ট আপনার এরশাদ, উনি ওনার সরকারকে জনগণ সমর্থন করেন কিনা সেটার উপরে একটা গণভোট হয়েছিল। সেটাও 94% ভোট পেয়ে হ্যাঁ জয়যুক্ত হয়েছিল। আর তৃতীয়বার, এখন পর্যন্ত শেষবার যে ভোট হয়েছিল গণভোট, সেটা 1991 সালে। সেটা সংবিধান সংশোধনীর বিষয়ে তৃতীয় গণভোট অনুষ্ঠিত হয়েছিল 1991 সালে। সেটাতেও 84.38% ভোট পেয়ে হ্যাঁ জয়যুক্ত হয়েছিল। আর এই আমাদের ইনশাআল্লাহ 2026 সালে আমাদের 4র্থতম গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমাদের আগের 3টাই হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তখন ওই গত 3 গণভোটের বিষয়বস্তু ছিল, একটা করে পয়েন্ট ছিল, যে তারা তৎকালীন সরকারকে সমর্থন করেন কিনা। কিন্তু এই গণভোট যেটা 12 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটার বিষয়বস্তুগুলো কিন্তু একটা বা দুইটার মধ্যে সীমাবদ্ধ নেই। আমি অলরেডি আমার লাইভে আমি ছবিগুলো, যেগুলো নির্বাচন কমিশন থেকে পেয়েছি, আমি সংগ্রহ করেছি, আমি ছবিতে আমি করে দিয়েছি, ইনশাল্লাহ আমার পোস্টে আসবে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই গণভোটের 4টা পয়েন্ট দেয়া হয়েছে, কিন্তু এই 4টা পয়েন্টের মধ্যে, 4টা পয়েন্ট না, এগুলোর মধ্যে ডিটেইল অনেক কিছু যুক্ত করা হয়েছে। তার মধ্যে প্রথম যেই পয়েন্টটা, সেটা হচ্ছে 1 নাম্বার, যেই আমি চেষ্টা করছি যে আমাদের যেই ব্যালট পেপার হবে, যেটা মানুষ যেটা দেখে সেটাতেই সিল দিতে হবে, সেটাকে একটু সহজভাবে বলার। কারণ এই সাধু ভাষায় লেখা হয়েছে, সাধু বাংলা ভাষায়। আমাদের অনেকেই হয়তো তাৎক্ষণিকভাবে ভোট দিতে যেয়ে পড়ে বুঝার সাথে সাথে ভোট দেয়, এটা একটু হয়তো আমার মনে হয় যে এটা আগেই মানুষ যদি যত ভালো করে একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে যেতে পারে, সেটাই খুব ভালো হয়। তো আমি এখন পয়েন্টগুলো বলি। প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে
যে নির্বাচনকালীন আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমরা দেখে আসছি, আমার বয়স যার বা তাদের আগে যে দেখে আসছি, যে যখন সরকার পরিবর্তনের একটা সময় আসে তখন দেখি এটা নিয়ে সবাই শুরু করে দেয়, তত্ত্বাবধায়ক সরকার হবে কি হবে না, ক্ষমতায় কে থাকবে, তারপরে নির্বাচনের যেই নির্বাচন সংক্রান্ত মানে সরকার পরিবর্তন সংক্রান্ত যেই নির্বাচন প্রক্রিয়া সব কিছুই এই তত্ত্বাবধায়ক সরকারের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তো এই সিস্টেমটাকে অনেকভাবে কলুষিত করেছে আমাদের বিগত সরকার যতজনই ছিল। মানে এই সহজ জিনিসটাকে তারা নানানভাবে কলুষিত করে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে। তো এই গণভোটে এই তত্ত্বাবধায়ক সরকারটাকে নিয়ে যেন কেউ ভবিষ্যতে এরকম না করতে পারে ইচ্ছে মতো, সেটার একটা বিষয় থাকবে। তারপর নির্বাচন কমিশন, যিনি নিরপেক্ষ থেকে ভোট অনুষ্ঠিত করবেন, যেন সুষ্ঠু স্বাভাবিকভাবে মানুষ ভোট দিতে পারে, তাদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন, সেটাও অন্তর্ভুক্ত করা হয়েছে। আর তারপরে থাকছে, আমি ব্যালট পেপারের কথাগুলো বলছি, আর সাংবিধানিক অন্যান্য বিষয় এগুলোও থাকছে। যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে এই বিষয়গুলো নিয়ে কেউ আর নিজেদের ইচ্ছে মতো এগুলোকে পরিবর্তন বা ব্যবহার করতে পারবে না। আর 2 নম্বর যে পয়েন্ট, সেটা সাধারণ মানুষের বোঝার একটু, এটা সাধারণ মানুষকে না বুঝলেও হয়তো চলে যাবে, বুঝলে ভালো, অবশ্যই ভালো। আর 3 নম্বর যে পয়েন্টটা ইনক্লুড করা হয়েছে, এটাই হচ্ছে আমাদের জনগণের সরাসরি স্বার্থ। এই 3 নম্বর যে পয়েন্ট আছে গণভোটের ব্যালট পেপারে, সেটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি হবে। সংসদে বর্তমান যত সংখ্যক নারী আছেন তাদের থেকে অনেক বেশি পরিমাণে 100 জন করা হয়েছে, প্রস্তাবিত হয়েছে যে 100 জনের নারী প্রতিনিধি থাকবেন। তারপরের বিষয়টা হচ্ছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, যে জাতীয় সংসদ যারা পরিচালনা করেন, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হবেন। তারপর আরেকটা সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হবে বিরোধী দল থেকে। মৌলিক অধিকার, এখানে ছোট্ট করে দেওয়া আছে মৌলিক অধিকারটা কি? এখানে কি ভাত, আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলোকে নির্দেশ করা হয়েছে? এই মৌলিক অধিকার মানে এখানে বোঝানো হয়েছে যে এই যে আমাদের গত 2024 সালে যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, এখন তো আমরা ইন্টারনেটে দিনের অনেকটা সময়, এটা আসলে খারাপ না ভালো এটা বিচার করার মতন সময় না, কিন্তু আমরা কিন্তু থাকি অনলাইনে, অনেক কিছু আমাদের জীবনে অনেক কিছু এখন অনলাইন বেসড হয়ে গেছে। তো এইটাও 1 দিন 2 দিন অনলাইন না থাকলে আমাদের কর্মক্ষেত্রে সমস্যা হয়, আমাদের বাচ্চার পড়াশোনা, আমরা অনেকে কেনাকাটা করি। তো ওই যে বন্ধ করে দেয়া ইন্টারনেট, এটা আর কেউ পারবে না যদি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়। বিচার বিভাগের স্বাধীনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইফেক্টিভ যে বিষয়, সেটা হচ্ছে আমাদের বিচার বিভাগের স্বাধীনতা। একজন সরকার দিনের পর দিন, বছরের পর বছর ক্ষমতা থেকে কিভাবে স্বৈরাচার হয়ে যান, যখন তিনি বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারেন, বিচার বিভাগের কোনো কার্যকারিতা থাকে না, হ্যাঁ, আইন থাকে না, তখন অন্যায় মাথাচাড়া দিয়ে ওঠে, অন্যায় সব কিছু শাসন শুরু করে দেয়। তো আমাদের হ্যাঁ ভোট দিয়ে যদি হ্যাঁ জয়যুক্ত হয় গণভোটে, তাহলে বিচার বিভাগ একদম স্বাধীন হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করা যায়। তারপরে স্থানীয় সরকার একটা বিষয় আছে, প্রধানমন্ত্রীর মেয়াদ আরেকটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী, একজন মানুষ প্রধানমন্ত্রী কতবার হতে পারবেন? 1 বার 2 বার, তার মানে 10 বছর। তৃতীয়বারের মতো কেউ একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তাহলে কি হবে? আমাদের স্বৈরতন্ত্র কায়েম হওয়ার কোনো সুযোগই থাকবে না যদি হ্যাঁ জয়যুক্ত হয়। আমি এই কথাগুলো যখন বলছি আপনার মনে হতে পারে আমি হ্যাঁয়ের পক্ষে বলছি, বিষয়টা তা না, কি হলে কি হবে সেটাই বলছি আমি। তারপর রাষ্ট্রপতির ক্ষমতা, আমাদের দেশে একজন রাষ্ট্রপতি থাকেন,
তার আদতে কোনো কাজই থাকেন না। উনি অনেক দিন পরপর বা কিছুদিন পরপর আমরা দেখি যে উনি কী করেন, উনি ফাঁসির আসামিকে একটা কলমের খোঁচায় ওনার সব গুণা মাফ হয়ে যায়, ফাঁসির আসামি ছাড়া পেয়ে যায়, তার আর ফাঁসি কার্যকর হয় না। এই একটা কাজই আমরা দেখি, আর যেটা আমাদের জন্য খুব বেশি মানে আনন্দের বা এটা খুব অসহ্য একটা বিষয় আমার কাছে, যে একজন খুনি ফাঁসির আসামি রাষ্ট্রপতির কাছে গেল, আবেদন করলো, তার সব গুণা মাফ হয়ে গেল। তো এটা 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 ছাড়াও আপনার এই হ্যাঁ ভোট যদি জয়যুক্ত হয়, তাহলে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী এদের ক্ষমতার একটা ভারসাম্য নিশ্চিত হবে। হ্যাঁ, শুধু ওই একটা মানে যেটা আমাদের চোখে আসে, আমরা ফিল করি যে বিষয়টা, যে উনি এই একটা কাজ ছাড়া আর সেরকম কোনো কাজে আমরা তাদেরকে দেখি না। যখন প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য থাকবে, তখন এই যে প্রধানমন্ত্রী যিনি ধীরে ধীরে স্বৈরাচারী হয়ে ওঠেন, সেটা পথ বন্ধ হবে। তারপরে যে বিষয় সেটা হচ্ছে যে আপনার এই যে জুলাই যে অভ্যুত্থান সংগঠিত হলো হয়েছিল 2024 সালে, সেটার কিছু সংস্কার ছিল, সংস্কার কাজ কিছু হয়েছে, কিছু হাত দেওয়াই হয়নি, কিছুটা ফিউচারের জন্য সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু করতে হবে। তো যদি জয়যুক্ত হয়, আমরা এই যে সংস্কার কাজ যেগুলো আমাদের দেশের জন্য অপরিহার্য ছিল, যদি জয়যুক্ত হয়, তাহলে আশা করা যায় যে এই সংস্কার কাজ যেগুলো করা শুরু হয়ে গেছে বা ভবিষ্যতে করার ইচ্ছা ছিল, সেটা হয়তো বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আর সর্বশেষ যে বিষয় সেটা হচ্ছে সর্বশেষ বিষয়টা জুলাই রিলেটেড। সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদ, যেটা সর্বদল মিলে যেটা স্বাক্ষর করেছে, সেটার সংস্কারগুলা বাস্তবায়ন করা হবে। তবে আমরা যারা সাধারণ মানুষ আছি, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ, তারপর আপনার রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, তারপর আপনার আমাদের মৌলিক অধিকার, যে ইন্টারনেট বন্ধ করে দিয়ে যা ইচ্ছা তাই করা যাবে না। এই বিষয়গুলো যদি বাস্তবায়িত হয়, জয়যুক্ত হয়, তাহলে আমরা আশা করতে পারি যে ভবিষ্যতে আমাদের কোনো সরকার স্বৈরতন্ত্রের দিকে হাঁটবেন না। আর আমার আজকে লাইভে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের আপুরা, আমাদের মায়েরা, আমাদের মেয়েরা, যারা বাংলাদেশের প্রায় অর্ধেক 49% বাংলাদেশের নারী, মোট জনসংখ্যার 51%, প্রায় 51% নারী। এদের মধ্যে ভোটারের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে প্রায় 49% নারী ভোটার বর্তমানে আছেন। তো তাদের ভোট অনেক বড় একটা ফ্যাক্টর। তো তারা কি করেন, আমরা নারী কি করি, আমরা হয়তো আমাদের ভাইয়ের থেকে শুনি, তারপরে আমাদের বাবার থেকে শুনি, আমাদের হাজবেন্ডদের কাছ থেকে শুনি যে কি করব, কাকে ভোট দিব। আমরা শুনে তারা যেই ডিসিশন দেন বা তারা যেটা করেন, আমাদেরকে বলেন, আমরা সেটাই করে আসি চোখ বন্ধ করে। তো আমার মনে হয় এটা করা উচিত হবে না। আমাদের মেয়েদের দেখে শুনে যেটা ভালো হবে আমাদের জন্য, সেটা নিজেদের সিদ্ধান্ত নিজেদেরকে নেওয়া উচিত। তার আগে জানতে হবে যে আমি কোন বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছি। আমি ওর শুনে বলে একটা ডিসিশন নিলাম, আর এটা অনেক বড় একটা ইস্যু। গণভোটের ইস্যুটা যারা এটার গুরুত্বটা বুঝতে পারছেন না, আমার মনে হয় তারা এই বিষয়টাকে একটু সময় দেওয়া উচিত। কারণ আমরা কি হয়, এই যে গ্যাসের দাম বাড়ে, ইলেকট্রিসিটির দাম বাড়ে, নানান জাতীয় ইস্যু সরকার নিজেই নিয়ে নেয়, আমাদের জনগণের
সিদ্ধান্ত বা আমাদের চাওয়া পাওয়ার কোনো চিন্তা বা মূল্যায়ন তারা করেন না। তো গণভোট হলে কি হবে, আমাদের জনগণের জাতীয় অনেক কমন ইস্যুতে আমরা সরাসরি অংশগ্রহণ করার একটা সুযোগ পাব। জাতীয় ইস্যুতে ইনশাল্লাহ নেক্সট টাইমও গণভোট অনুষ্ঠিত করার একটা সুযোগ তৈরি হবে যদি এই গণভোটটা বিজয়ী হয়। আর যদি আমরা ঘুমিয়ে থাকি, আমরা জানলামই না যে গণভোট কী বা কী আছে এখানে ভোট দিলে বা এটা হেরে গেলে, এটা হ্যাঁ জয়যুক্ত হলে বা না জয়যুক্ত হলে কি হবে, এটা জানাটা আমাদের মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এটাকে গুরুত্বর সাথে দেখা উচিত। আমাদের জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গণভোট। এখন আমি যেভাবে কথা বলছি আপনার মনেই হতে পারে আমি গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছি, বিষয়টা কিন্তু তা না। আপনি গণভোটের বিষয়গুলো যদি আপনি পড়েন, তখন আপনার মনে হবে আপনি নিজেও গণভোটের হ্যাঁয়ের পক্ষে আপনি হ্যাঁয়ের পক্ষে আপনি কথা বলছেন, আপনার মনে হবে। হ্যাঁ, তো এখন ডিসিশন আপনার, আপনি হ্যাঁ নাও ডিসিশন নিতে পারেন, নাতেও দিতে পারেন, এটা পুরোপুরি আপনার উপরে নির্ভরশীল। আপনার ভোট, আপনার স্বাধীনতা আছে আপনি কি করবেন, কিন্তু কি করলে কি হবে এটা জানা, এটা জেনে তারপরে ডিসিশন নেওয়া উচিত। আর আমাদের মেয়েদের, আমি আবারও বলছি, মেয়েদের ভোট অনেক বড় একটা ফ্যাক্টর। আমরা অবশ্যই চেষ্টা করব যে আমরা অবশ্যই যেন ভোটের দিন আমরা যে আমাদের দায়িত্ব, এটা আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের জাতীয় দায়িত্ব আমাদের জন্য, এটা যে অন্য কারোর জন্য না, এটা সম্পূর্ণ আমাদের জন্য। কারণ আমরা যদি ট্রু ডেমোক্রেসি বলতে চাই, আসল গণতন্ত্র, সেটা হচ্ছে গণভোট। কারণ এখানে জনগণ সরাসরি তাদের মতামত প্রকাশ করতে পারে। আর আরেকটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে আপনার যদি এরকম হয় যে আপনি ভোট দিতে ইচ্ছুক না, আপনি ভোট দিতে যাবেন না, আপনার কোনো আগ্রহ নেই, তারপরেও আপনি গণভোটে অংশ নেওয়ার জন্য আপনি যাবেন, এটা আমার অনুরোধ সবাইকে, যারা আমাকে দেখছেন, আমাকে শুনবেন ইনশাল্লাহ। আপনারা গণভোটের বিষয়টা ভালো করে ভেবে চিন্তে বুঝে শুনে আপনারা সিদ্ধান্ত নেবেন, অবশ্যই ভোট দিতে যাবেন। আমি আর কথা লম্বা করব না, অনেক লম্বা হয়ে গেছে এমনিতেই। সবাই আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, দোয়াই করবেন, দোয়া ছাড়া আর কিছুই লাগবে না আমার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।